আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ওয়াইজেড টেক ডিজি এই চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমি অ্যাডোবি ফটোশপের এই ভিডিওটি ধারাবাহিক সিরিজ রূপে আপলোড করব। আমি এই সিরিজে কভার করব ফটোশপের বেসিক সবকিছু, যেমন লেয়ার কিভাবে কাজ করে, কালার, কোথায় কোন কালার ব্যবহার করলে আপনার একটা ডিজাইন সম্পূর্ণ যেন জীবন্ত মনে হবে, গ্রেডিয়েন্ট কালার কি ও ফন্ট এর সম্পূর্ণ ব্যবহার, কোন ফন্ট কোন ডিজাইনে ব্যবহার করলে আপনার ডিজাইনটি অনেক সুন্দর লাগবে। এগুলির বেসিক আপনি যদি জানেন, তাহলে আমার পরের প্রজেক্টগুলি আপনি বুঝতে খুব সহজ হবে। চলুন শুরু করি আজকের ক্লাস। প্রথমে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি। এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখান থেকে নিউ ফাইল, এখানে আমি যে কোনো একটা পেজের সাইজ নেই, একটা স্কোয়ার সাইজ নেই, 1280, হ্যাঁ পিক্সেল নেই, 1280, 1280, রেজুলেশন 72 নেই, ক্রিয়েট, পেজটা নিলাম। এখন এই যে একটা প্যানেল দেখা যাচ্ছে, এটা লেয়ার প্যানেল। আপনি যে এই লেয়ার কি জিনিস আগে বুঝি। যত ডিজাইন করবেন, লেয়ার বলতে বোঝা যায় একটা স্তর, একটার উপরে একটা, একটার উপরে একটা। যখন আমরা ফটোশপের কোনো কাজ করব, লেয়ার অনুযায়ী যদি কাজ না করি, তবে আলাদা আলাদা কোনো ডিজাইন করতে পারবো না। যেমন একটা ফাইল আনি, এখানে এই যে ফাইলটা, এখানে দেখুন, এই যে প্রত্যেকটা, মনে করলাম একটা ফুল, এই যে প্রত্যেকটা ডিজাইন, এই যে লেয়ার আছে, এই লেয়ারগুলির আলাদা আলাদা, এখানে এই যে এইটা যদি আমি নেই, এটা আলাদা একটা লেয়ারে, এইটা যদি নেই আলাদা একটা লেয়ারে, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে। এখান থেকে আমি যে একটা এক স্থান থেকে এক স্থানে নিতে পারছি, এটা ভিন্ন ভিন্ন লেয়ারে নেওয়ার জন্য। আমি যদি এইভাবে আলাদা আলাদা করে এক একটা যদি লেয়ার না ব্যবহার করতাম, তবে কিন্তু আমি এই কাজগুলি আলাদা আলাদাভাবে সরাইতে পারতাম না, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারতাম না। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার, এই যে কালার দেখতে পাচ্ছেন, এই যে এই কালারটা, এটা হচ্ছে রেড। এই যে এইটার চোখটা ওপেন করে দেই, এই যে রেড, একটা কমলা কালার আছে, আশা করি দেখতে পাচ্ছেন। আলাদা আলাদা লেয়ার নেওয়ার কারণে আমি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে ডিজাইন করতে পারবো। আর যদি এই একটা লেয়ারের মধ্যে সব ডিজাইনগুলি করি, তবে কিন্তু আমি আলাদাভাবে এডিট করতে পারবো না। আরও ভালোভাবে বুঝি, এইখানে একটা লেয়ার নেই, এই যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করব, একটা লেয়ার আসলো। এই যে এইখানে আমি যদি এই ব্রাশ টুলটা নেই, এই যে ব্রাশ টুল যদি নেই, একটু বড় করি, হ্যাঁ এইখানে যদি এই যে একটা ক্লিক করলাম, এই কালারে এই কালারটা আসলো। এখন আমি যদি আরও একটা কালার নেই, আরও একটা কালার নেই, এই যে কালারগুলি নিলাম, কালারগুলি কিন্তু প্রত্যেকটা একটা লেয়ারের মধ্যে, এই যে একটা লেয়ারের মধ্যেই সব কালারগুলি আছে। এই যে আমি যদি চোখটা অফ করে দেই, তবে হাইট হয়ে গেল। ওপেন করলাম। এখন মুভ টুলে যদি ক্লিক করি, তারপর এই দেখেন সবগুলি আলাদা আলাদা ভাবে নড়ছে, কিন্তু আমি একটা একটা নাড়াতে পারছি না। যদি তা না পারি, আলাদা আলাদা ভাবে আমি ডিজাইনও করতে পারবো না। এই জন্য ডিজাইনের ক্ষেত্রে সব কাজ যদি একদিকে নেই, যদি 100% কাজ ধরি, তাইলে যদি সব কাজ যদি 50% নেই, আর শুধু 50% শুধু লেয়ারের মধ্যেই কাজ। এই জন্য লেয়ারটা বুঝতে আমাদের লেয়ারটা খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এই যে সব একটা লেয়ারের ভিতরে নিলাম, যার জন্য এই কাজগুলি করছে না। এখন এই লেয়ারটা ডিলিট করি আমি। এখন লেয়ার নিতে হবে, এই যে নিউ লেয়ার, এখানে একটা ব্রাশ করি। আচ্ছা, এখানে শুধুমাত্র একটা লেয়ারে একটাই কালার নিলাম, তারপরে আবার নেই একটা লেয়ার, এখানে একটা আলাদা কালার নেই, এই একটা কালার নিলাম, এটা কিন্তু আলাদা একটা লেয়ারের মধ্যে নিলাম। আচ্ছা, আর একটা লেয়ার নেই, এখানে আলাদা একটা কালার নেই,
এই যে দেখুন 3টা কালার 3টা লেয়ারের মধ্যে নিলাম। এর জন্য কি সুবিধা পাই, এই যে মুভ টুল সিলেক্ট করা অবস্থায় যদি আমি এইখান থেকে নাড়াচাড়া করি তবে প্রত্যেকটা আলাদা আলাদা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো। এইখানে আমি যেই কোনোভাবে আমি ডিজাইন করতে পারবো। এই যে এই লেয়ারে থাকা অবস্থায় আমি যদি অন্য একটা কালার দিলাম, এখন দেখেন এই কালারে, এই যে এই কালারের মধ্যেই এই লেয়ারের মধ্যেই এই কালারটা হইল। আমি যদি অন্য কিছু করতে চাই, যেমন ইরেজ করি, এই লেয়ারে থাকা অবস্থায় আমি এখানে আসলাম, এই যে ইরেজ করলাম, হার্ড ব্রাশ নেই, এই যে ইরেজ করলাম। এখন দেখেন যখন আলাদা আলাদা লেয়ারে নিলাম তখন আমি কিন্তু এটা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারছি। এখন এখানে আনি, এই যে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা নাড়াচাড়া করতে পারছি, কিন্তু এই কালারের মধ্যে এই কালারটা একই লেয়ারের মধ্যে ব্যবহারের কারণে আমি কিন্তু আলাদাভাবে এটা নাড়াতে পারছি না। এই জন্য লেয়ারটা খুব প্রয়োজন। আরও যদি বুঝতে চাই, এই লেয়ারগুলি ডিলিট করি, এই যে ডিলিট করলাম কিভাবে একটু দেখি। এই যে এইগুলি চাইলে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ার যদি ক্লিক করি তাহলে ডিলিট হবে, ইয়েস ডিলিট হবে। আবার যদি এইখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ডিলিট বাটন চাপ দিলাম সাথে সাথে ওইটা ডিলিট হলো। আচ্ছা এই টুলটা নেই, এইখান থেকে আমি যেই টুল ব্যবহার করব, যেমন রাইট বাটন যদি ক্লিক করি তাইলে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এইগুলিতে একটা একটা ছোট আইকন আছে ডাইন সাইডের নিচে, এইটাই কিন্তু নাই, এই যে এই টুলটাই নাই আর এই টুলটাও নাই। যেইগুলিতে নিচে একটা আইকন আছে এইগুলির আন্ডারে অনেকগুলি টুল পাবেন। এই যে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এখান থেকে এই যে টুলগুলি দেখছি, রেক্টেঙ্গেল টুল ব্যবহার করছি আমি। এখন এই রেক্টেঙ্গেল টুলের কালারটা আমি চেঞ্জ করি, সবুজ দিই। আমি একটা বাংলাদেশি পতাকা আঁকি, সবুজ নিলাম। এখন এখানে একটা সার্কেল নেই, লিপস টুল, সঠিক গোল করার জন্য কিবোর্ডের শিফট চেপে ধরে তারপরে মাউস দিয়ে এরকম টানবো, নয়তোবা সঠিক কিন্তু গোল হবে না। এখন এইখানে কালারটা চেঞ্জ করি, ফিল কালার, এই যে রেড দিলাম। এই দুইটা কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা লেয়ারে আছে, তার জন্য কিন্তু আমি নাড়াচাড়া করতে পারতেছি। এই যে পতাকার নিচের অংশটা সবুজ, এইটা আছে এই লেয়ারে, এই যে, আর এই যে লালটা এইটা আছে এই উপরের লেয়ারে। হ্যাঁ, যদি এইভাবে আলাদা আলাদা লেয়ার হিসেব যদি না করি, লেয়ার বাই লেয়ার যদি কাজ না করি, তাহলে কিন্তু কাজ করতে পারবো না। ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, যেই কোনো ডিজাইনের ক্ষেত্রে বলেন, লেয়ার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি লেয়ার বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝছেন। যাই হোক, আমি এখানে একটা বাঁশ দেই, রেক্ট্যাঙ্গেল টুল নেই। এই যে এই টুলের আন্ডারে আমি যেই টুলগুলি ব্যবহার করব প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার তৈরি হবে। তা ব্রাশ টুলের মতো আলাদা আলাদা লেয়ার আমাদেরকে নিতে হবে না, এখান থেকে আলাদা আলাদা লেয়ার তৈরি হবে। একটু ছোট করি, চিকন করি, পেছানি, মুভ টুল সিলেক্ট করি। এই যে এখন এটার কালারটা আমি একটু চেঞ্জ করি, এই কালারটা দিই। এই যে আমরা ভাবলাম এটা একটা বাঁশের কালার, এত সময় দিলাম না। এখন বর্তমানে আমরা আশা করি লেয়ার জিনিসটা বুঝতে পারছি। এখন দেখুন কালার নিয়ে দেখবো, এটা ডিলিট করি। এইটার উপরে ক্লিক করা অবস্থায় আমার আর কিছু করতে হবে না। এটা যখন ক্লিক করব, এইটা এই যে মুভ টুলে অটো সিলেক্ট, এই যে মুভ টুলে থাকা অবস্থায় এই যে অটো সিলেক্ট, এই যে দেখছেন অটো সিলেক্ট যদি করা থাকে তাইলে এইটা যেইটা ধরবেন ওইটাই অটো সিলেক্ট হবে। এই যে এইটা যখন ক্লিক করলাম তখন উপরের লেয়ারটা সিলেক্ট হলো, আবার যখন এইটা ক্লিক করলাম নিচের লেয়ারটা সিলেক্ট হলো। যদি আমি অটো সিলেক্টটা উঠিয়ে রাখি তাহলে কিন্তু এই যে এইটা ধরলাম, এইটা নড়লো, কেননা এইখানে লেয়ার এইটার মধ্যেই আছে। আর যদি এইটা এইখান থেকে নাড়াই কিন্তু নড়বে না। এখন এইখানে ক্লিক করতে হবে, তারপরে আমার এইটা নাড়াতে হবে, যার জন্য সবসময় অটো সিলেক্ট এইটাই ক্লিক করে রাখবো। ডিলিট করি। এখন কালার নিয়ে বুঝি। আমি এই ব্যাকগ্রাউন্ডে একটা
এই লেয়ারটা একটা ব্যাকগ্রাউন্ড নেই। এই লেয়ারের মধ্যে যদি আমি কোনো কিছু ব্যবহার করি, তবে এই যে একটা লক বাটন আছে দেখতে পাচ্ছেন, এই যে লক, এই লেয়ারটা কিন্তু বর্তমানে লক করা। এইখানে আমি অন্য কিছু ব্যবহার করতে পারবো না, যেহেতু এই লেয়ারটা লক করা। যদি এখানে কোনো কিছু ব্যবহার করতে হয়, ব্যাকগ্রাউন্ড কিংবা কোনো ডিজাইন যদি আপনার করতে হয়, তবে কিন্তু আপনার এই লক এটা উঠিয়ে দিতে হবে। কিভাবে উঠাবো? এই যে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে লক বাটনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু লক নাই। এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই যে পেইন্ট বাকেট টুল, এটা নেই। আচ্ছা সরি, এটা কাজ করছে না। এই যে এখানে চোখের আইকনটা আমি হাইড করে রাখছি, যার জন্য এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে বর্তমানে। আমি কিন্তু আগে খেয়াল করি নাই, ব্যাকগ্রাউন্ড কালার আছে, কিন্তু আমি হাইড করে রাখছি, যার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি না। এই যে যদি এটা এখন চোখের আইকনটা ওপেন করলাম, এখন ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট করি, এই যে হোয়াইট করলাম। ডাউনলোডে যাই, একটা ইমেজ আনি, এই ইমেজটা নেই। আমি যখন সর্বপ্রথম কোন কালারের সাথে কোন কালারটা ভালোভাবে জাগবে আমি বুঝতে পারতাম না, তখন আমি যেইভাবে প্রথম দিকে কালারগুলি নিতাম, আমি কালারগুলি বুঝতে পারতাম না যে কোনটার উপরে কোনটা ভালো দেখা যাবে। আমি যেই মেধাটা অ্যাপ্লাই করতাম, কাজ করতে করতে আমার অভ্যাস হয়েছে, এখন আর আলাদাভাবে কোনো এরকম সিস্টেম দেখতে হয় না। আপনিও যদি অল্প কিছুদিন করেন, তাহলে এটা আপনার অভ্যাস হবে। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এখন এইখানে আমি আমার যে কালারের একটা প্লেট আছে, এই প্লেটটা আনি, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, এই যে সাদা জায়গাটা এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এইখানে এই লক বাটনটা আগে উঠাতে হবে, এই যে লক বাটনটা তুললাম। এখন এইখানে ডিলিট বাটনে চাপ দিলাম, ডিলিট হইল। আবার ম্যাজিক টুলটা নেই, এটা ডিলিট করি, ডিলিট ডিলিট ডিলিট। আচ্ছা, মুভ টুল দিয়ে এটা এইখানে আনবো, কন্ট্রোল টি, একটু বড় করি, শিফট বাটন চেপে ধরে একটু বড় করি, ডাবল ক্লিক করি। আচ্ছা, এখন দেখুন এই যে এইখানে কালারটা আছে, এই কালারে আমি এইখানে এই যে যেই কয়টা কালার আছে, এখান থেকে সবচেয়ে কোন কালারটা বেশি জাগে মনে হয়, এই যে এই একটা কালার বেশি একটা ভালো মনে হচ্ছে না। এখানে একটা দেখি রেড, মোটামুটি দেখা যায়, রেডটা একটু ভালো দেখা যায়। এখানে ইউলোটা সব থেকে বেশি ভালো জাগে, এখানে কিন্তু ইউলোটা সবচেয়ে বেশি জাগে। এই যে একটা ফন্ট নেই, টেক্সট নেই, একটু সাইজটা বড় করি, সাইজটা এতটুকুই। এখানে কিছু একটা লিখি, এটার কালার নেই, এই যে ইউলো কালারটা নিলাম, এটার সাইজটা একটু বড় করি। এই যে আচ্ছা, এইটা যদি আমি নিচে আনি, আমি এইটারও একটা কালার দিই, কন্ট্রোল এ, অল সিলেক্ট করলাম, তারপর এখানে রেডটা দিই। দেখুন এই ব্যাকগ্রাউন্ডে এই রেডের তুলনায় ইউলো কালারটা কিন্তু অনেক ভালো যাচ্ছে। আর যে দেখুন এই যে কালারগুলি আছে, এই যে কালারগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু একটুকু জাগবে না। এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা সবচেয়ে ভালো মানায়, এটা আমার এইভাবে একটা প্রথম অবস্থায় যদি আমি কালার না বুঝি, তাহলে এইভাবে দেখতে পারি। আচ্ছা, এটা ডিলিট করি। এখন আর একটা ব্যাকগ্রাউন্ড নেই, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আনি, এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমি সবচেয়ে নিচে আনলাম, এই যে নিচে আনলাম। এখন এই ডিজাইনগুলি, এই যে লেখাটি, এই লেখাটি উপরে আছে, এই লেখাটি ডিলিট করি, আমার প্রয়োজন নাই এখন। এখন এই যে এইটা যদি এখানে নেই, দেখুন এই কালারের সাথে এই কালারটা কিন্তু একদমই বেমানান, এই কোনোগুলি যাচ্ছে না। এখানে সবচেয়ে কিন্তু এই যে এই কালারটা কিছু মোটামুটি ভালো দেখাচ্ছে, রেডটাও একটু ভালো দেখাচ্ছে। এই যে ইউলোটা সবচেয়ে বেশি জাগে, দেখুন সাদার সাথে কিন্তু ইউলো বেশি জাগে না। এই যে এখানে আনি, সাদার সাথে কিন্তু ইউলোটা বেশি ভালো লাগছে না।
রেডটা দেখুন খুব ভালো লাগছে। এটাও কিন্তু এতটা ভালো না, কিন্তু রেডটা খুব ভালো লাগছে। এই যে এইটাও কিছুটা ভালো, এইটা কিছুটা এর থেকেও কম, কিন্তু এইটা মোটামুটি। সাদার সাথে কিন্তু ইউলোটা একটুকু তেমন ভালো লাগছে না। আচ্ছা, সবচেয়ে রেডটা কিন্তু সাদার সাথে হোয়াইটের সাথে রেডটা কিন্তু সবচেয়ে ভালো মানায় দেখুন। আচ্ছা, আমি এইভাবে কেন কাজ দেখাচ্ছি, আপনি যদি এইভাবে 3 থেকে 4-5টা যদি কাজ করেন, এরকম কালার যদি ব্যবহার করেন, তাইলে তো আপনার ভিতরে অবশ্যই আলাদা কোনো ধারণা আসবে যে কোন কালারের সাথে কোন কালারটা ভালো দেখাবে। এখন আপনি যদি অনেক কিছু কাজ না জানেন, তাইলে যদি কাজই না জানেন তো এত কালার জানবেন কিভাবে? এইভাবে কালারটা আগে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আশা করি ভালো একটা সমাধান পাবেন অল্প কিছুদিনের মধ্যে, যেমন হয়তোবা 5-10 দিনের মধ্যে আপনি কালার জিনিসটা আয়ত্ত করতে পারবেন। এখন এই যে কালার, আমি যদি রেড কালারটা না পাই, এখানে আমার কালার হুইল নাই, এই কালার হুইলটা আমি কোথায় পাইলাম? এটা ডিরেক্ট, হ্যাঁ, আমি একটু ওয়েব ব্রাউজারে যাই, এইখানে আমি সার্চ করি কালার হুইল। এই যে কালার হুইল, ইমেজে যাই, এই যে আসলো। এই হুইলটা ওপেন করি, দেখুন এই হুইলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লেখাও আছে। অরেঞ্জ ইউলো, অরেঞ্জ আবার ইউলো কিভাবে হলো? এখানে হইলে গোল্ডেন ইউলো, এখানে শুধু ইউলো। এই দেখুন রেড। এইভাবে কালার হুইল গুলি আপনি ম্যানেজ করতে পারেন। এই যে অসংখ্য কালার প্লেট পাবেন, এই যে গ্রেডিয়েন্ট কালার পাবেন, এই যে গ্রেডিয়েন্ট কালার। এখন একটা ওয়েবসাইট দেখাবো। ওয়েবসাইটটা হচ্ছে কালার পিকার। এই যে কালার পিকার, এই ওয়েবসাইটটায় যাই, এখানে যাই কালার পিকার। এই যে দেখুন এইখানে যেই কালার আছে এইগুলিও আমি ব্যবহার করতে পারবো আমার মতো করে, ঠিক আছে। রেডে যাই, রেডে যাওয়ার পরে এই যে একটা কালারের কোড পাইলাম, হেক্স কোড, এইটা বর্তমানে এইখানে আছে। কিন্তু আরো একটা ওয়েবসাইট আছে, এইখানে দেখেন, এই যে আমি এখানে পিন করে রাখছি কালার পিকার, imagecolorpicker.com। এইখানে আর আসার পরে এই যে প্রত্যেকটা কালারের জন্য, এই যে দেখুন এইখানে রেড, এইখানে যদি এই ক্লিক করি আমি, দেখুন এইখানে রেড কালারটা চলে আসলো। এখন আমি যদি এইটা কপি করে কন্ট্রোল সি, কিংবা এই কালারটা দেখি, এই যে এইটা যদি কন্ট্রোল সি তে কপি করে আমি যদি ফটোশপে আসি, এখন এইখানে যদি আমি একটা কালার নেই, এই যে এইখানে আমি পেস্ট করলাম কন্ট্রোল ভি, হ্যাশটা কেটে দিই কেননা হ্যাশ এখানে আছে। এখন দেখুন এই কালারটা কিন্তু এইখানে আসলো, সিলেক্ট হইলো, ক্লিক করলাম, এই যে দেখুন এই কালার প্লেট, এইখানে কালার সিলেক্ট হলো এইটা। এখন যদি আমি কোনো একটা ব্রাশ করি, একটা লেয়ার নেই আলাদা, এই যে দেখুন ওই কালারটা আসলো। আশা করি বুঝতে পারছেন। এখন আসি গ্রেডিয়েন্ট কালার কি। ডিলিট করলাম সব লেয়ারগুলি। আচ্ছা, নতুন একটা পেজ নেই, নিউ পেজ, 1280, 1280, 1280, নতুন একটা পেজ নিলাম, এখানে আসি। এখন আমি যদি এইখানে যে রেক্ট্যাঙ্গেল টুলটা নেই, এই যে এটা রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। এখন আমি যদি এফেক্টস যদি যাই, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ক্লিক করলাম, এই যে দেখুন গ্রেডিয়েন্ট কালারটা আসলো। এখন এইখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা দেখুন এই একটা অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেল, এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা 0 ডিগ্রি দিই আমি, 0, এই যে 0 সমান সমান আছে। এখন এইখানে গ্রেডিয়েন্টের এইখানে ক্লিক করি, এখন এইখানে দুইটা কালার নেই, এই যে কালো কালারটা এইখানে, কালো কালারটা এইখানে আছে, আমি এইখানে একটা কালার নেই, যেন এই কালারটাই ক্লিক করলাম, এই যে আসলো, এবং ওকে দিলাম। এই সাইডে যে সাদা হোয়াইট কালারটা আছে, এই যে হোয়াইট কালারটা, এখানে আমি একটা কালার নেই, কি কালার নেব? হ্যাঁ, সবুজ নেই, দেখুন। আচ্ছা, আমি যদি আলো কালার নেই, এইখানে একটা কালার নেই, হোয়াইট নেই, এইখানে একটা কালার নেই, ব্ল্যাক নেই। আচ্ছা, এইটা একটু আগাই, এই সাইডে, এই সাইডেও একটু আগাই। এখন এইখানে আরো একটা নেই, শুধুমাত্র একটা ক্লিক করব, তাতেই কিন্তু এর একটা কালার পিকার আসবে, এই যে
এখন এইখানে আমি একটু একদম এই মাথায় ব্ল্যাক করি। আমার কাজের প্রয়োজনে যেভাবে সুন্দর হয় সেইভাবেই কাজটা করব। এখন এইখানে ডাবল ক্লিক করি, তারপরে এইখানে একটু ব্ল্যাক করে দিই। এই যে যদি আমাদের কোনো একটা যে এখানে গ্লাসের মতো একটা ডিপ কালার থেকে একটা লো কালারে যাবে এবং পরবর্তীতে আবার একটা ডিপ কালার তৈরি হবে, তখন সেই ক্ষেত্রে যেই কালারটা দেখেন ওইটাই গ্রেডিয়েন্ট কালার। যেমন একটা স্টিল বা একটা গ্লাসের কালার যদি আমরা দেখতে পারি, তখন সেই কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট আসে। যেমন একটা ক্লিয়ার কালার, ডিপ কালার এবং নর্মাল কালার এরকম বোঝা যায়, লাইট কালার। এই যে একটা কালারের মিশ্রণে মাঝে আর একটা কালার তৈরি হয়, কালার টোন তৈরি হয়। এই টোনগুলি এগুলি গ্রেডিয়েন্ট কালার। আশা করি গ্রেডিয়েন্ট কালার কি বুঝলাম। এখন আসি ফন্টের কালার। এটা ডিলিট করি, ফন্ট পেজটা একটু ছোট করি। এই যে টেক্সট টুলটা নেই, টেক্সট। আচ্ছা, যেহেতু লেয়ার জিনিসটা শিখাইতে আসলাম, তাহলে তো আমি নতুন কাউকে ক্লাস করাচ্ছি, তাই না? তাকে আমি প্রত্যেকটা টুল এইগুলির কাজ না শিখিয়ে আমি লেয়ার কিভাবে, এইটা সেইটা কিভাবে, গ্রেডিয়েন্ট কিভাবে, এগুলি আমি কেন বুঝাচ্ছি আগে? আসলে সবাই আগে একটা ক্লাস করে 1-2 ঘন্টা নষ্ট করে শুধুমাত্র এই যে টুল শিখায়। আমি ভাবলাম একটু আলাদা ভাবে, যেমন এইগুলি, এই গ্রেডিয়েন্ট কালার কি, এই টেক্সট গুলি কি, কালার কি, এগুলি যদি বুঝাই, তারপরে যদি এক একটা ডিজাইনের মধ্যে চলে যাই পরের টিউটোরিয়ালে, তাইলে এক ক্লাসই যদি একটা প্রজেক্ট দেখাই, তবে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে ডিজাইনটা তৈরি হয়, কোথায় কোন কালার ব্যবহার করা হয়, কোথায় কোন কালার ব্যবহার করলে ভালো মানায়, গ্রেডিয়েন্ট কালার কি, সবকিছু বুঝতে পারবেন। ওরকম টুল আলাদা আলাদা ব্যবহার করে আসলে কাজ করতে করতে কোন সময় কোন টুল দিয়ে ব্যবহার করছি, কোন টুল কাজ করছি কাজের প্রয়োজনে, আপনি বুঝতে পারবেন। একটু ফলো করবেন, বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানে ট্যাগ টুল নেই, এখানে আমি কিছু লিখি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লিখি। ডিজিটাল মার্কেটিং একটু এটা নিচে দেই, এন্টার। এখানে একটু স্পেস দেই। আচ্ছা, স্পেস দিলাম, মাঝখানে নিলাম, আর ব্যাক। এখন এটা সিলেক্ট করি। এখন এটা ফন্ট কি, এই যে টেক্সটটা লেখাটা নিলাম, এই লেখাটাই একটা ফন্ট। এবং এই যে ফন্টের এই যে ডিজাইনটা বুঝি আরো ভালোভাবে, অল নিলাম। এখান থেকে এই যে এক একটা ডিজাইন আছে, এইটা এই এক একটা ফন্টের ডিজাইন, এটা ফন্টের স্টাইল। এই যে এটা যদি চেঞ্জ করি, এটা একটু বোল্ড হইলো। আচ্ছা, এটা যদি এখানে আনি, আর একটা যদি আনি, এটা আনলাম। এই যে এই একটা স্টাইল, ফন্ট স্টাইল, এই একটা স্টাইল। এই স্টাইলটা কোনো একটা ডিজাইনে যদি আমি ব্যবহার করি, তবে আসলে তো আমার ডিজাইনটা খুব ভালো লাগার কথা, ঠিক না? কিন্তু ওই ডিজাইনের সাথে এই টেক্সটটা যদি বেমানান হয়, তাইলে এই টেক্সটের স্টাইলটা যতই সুন্দর হোক না কেন, আমার ওই টপিক নিয়ে এই ফন্টটা একদমই ভালো লাগবে না। সেই ক্ষেত্রে কোন ডিজাইনের সাথে কোনটা ভালো হয়, এরকম আপনি সিলেক্ট করবেন, একটা একটা এখান থেকে সিলেক্ট করবেন, আর দেখবেন যে কোন লেখাটা সবচেয়ে সুন্দর হয়, সেই লেখাটাই নেবেন। আস্তে আস্তে এই যে ফন্টের এগুলি নাম, এই যে এখানে যদি আমি এই যে পপিংস, এটা হচ্ছে পপিংস ফন্ট। এই ফন্টটা যদি আমি একটু বোল্ড করি, এই যে বোল্ড, দেখুন একটু মোটা হইলো। এখান থেকে যদি আমি এক্সট্রা বোল্ড করি, আরো মোটা হবে। দেখুন পপিংসের এই লেখাটা কিন্তু খুব স্পষ্ট। যখন আমরা কোনো ইউটিউব থাম্বনেল, ব্যানার, পোস্ট এগুলি বানাবো, তখন কিন্তু এরকম পপিংসের অনেক ব্যবহার করা হয়।